গুড মর্নিং, কেমন আছেন সকলে? আমি খুব ভালো আছি। হাই, মাই নেম ইজ কবিতা, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। এখন সকাল 9:30 মতন বাজতে যায়। ওর বাবা একটু যাচ্ছে মোর সুপার মার্কেটে। তোর বাবাকে বললাম যখন যাচ্ছই তাহলে বেটুর জন্য কিছু ক্রিমস আর ওর বডি লোশন, শ্যাম্পু এগুলো সব শেষ হয়ে গেছিলো। তোর বাবাকে বললাম তাহলে ওগুলোও নিয়ে চলে আসবে। তোর বাবা বলছে অফিসেরও কয়েকটা নাকি কাজ আছে, তো ওগুলো সেরে দিয়েই আসবো। আজকে যদিও রবিবার, ওর বাবার তো আজকে বাড়িতে থাকারই কথা, কিন্তু ওই প্রত্যেক রবিবারই কিছু না কিছু কাজ চলে আসে। আর কাজ সেরে আস্তে আস্তে মোটামুটি ওই ধরুন 4টে বেজে যাচ্ছে। বিগত ওই 3-4টে রবিবার ধরে আমার এরকমই হচ্ছে। একটু চাপ পড়ে যাচ্ছে, ছেলেটাকে নিয়ে একা একা সামলাতে হচ্ছে সারাদিন। আর এত পরিমাণে বদমাইশি করে যে আমি ওকে একা ছেড়ে কোনো কাজও করতে পারি না। তোর বাবা থাকলে বাড়িতে রবিবার দিনটা আমার খুব সুবিধা হয়, কিন্তু কী আর করা যাবে, যেতে তো হবেই। কিন্তু বাড়ি থেকে বেরোনো মানে ওই গাড়িতে ওর বাবা বসলো মানে ওর ছেলেকে ঘোরাতে হবে। ঘুম থেকে উঠেই জানেন বলবে কি দাবো, ঘুম থেকে উঠেই বলবে দাবো। একটাই কথা, মা নয় বাবা নয় কিছু নয়, ঘুম থেকে উঠে যাব। তোর বাবা প্রত্যেক দিন অফিসে যাওয়ার আগে ওকে এরকম গাড়ি করে এক রাউন্ড মেরে দিয়ে আসে আশেপাশের চত্বরে। তো আজকে যদিও যাচ্ছে না, কিন্তু দেখেছি ওর বাবা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে। ঠিক সেই একদম অ্যাকিউরেট সময়টা, যে টাইমটা ওর বাবা গাড়িটাকে স্টার্ট করবে, যতই ও অঘরে ঘুমাক ঠিক ঘুমিয়ে থেকে উঠে পড়বে। উঠে পড়েই বলবে যাব। এই যে রাউন্ড দেওয়া হয়ে গেছে। আজ সকালে ওর বাবাকে রুটি আর আলু ভাজা করে দিয়েছি। ছেলেটাকেও একটু স্যারেলাক খাইয়ে দিয়েছি। এখনকার মতন কেল্লা ফতে একটু পরে কোনো একটু ফল বা একটু কলা খাইয়ে দেবো। তো অনেক দিন ধরেই মনটা জিরা রাইস করছিল। তোর বাবাকে শেষ সপ্তাহে বলেছিলাম যে আসার সময় একটা বাসমতি রাইস নিয়ে আসবে। তোর বাবা মোর সুপার মার্কেট থেকে এই বাসমতি রাইসটা নিয়ে এসছে। বেশ ভালো হয় খেতে, জানেন এই চালটা। 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিচ্ছি, দিয়ে একটুখানি ফুটিয়ে একেবারে ঝরঝরেভাবে ভাত তৈরি করে নেবো। 1 ঘন্টা লাগবেই না, এই 1/2 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। তো তারপর ভাতটাকেও বসিয়ে দেবো এক পাশে। এই যে আমার ভাতটাকেও বসিয়ে দিয়েছিলাম, আপনাদের সাথে কথা বলতে বলতে ভাতটাকেও তৈরি করে নিয়েছি। ফ্যানের তলায় রেখে দিয়েছি ঝরানোর জন্য জলটাকে, খুব সুন্দরভাবে তৈরি হবে। চলুন মাংসটা এবার তৈরি করে নিই। মাংসটাকে জলে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে একটু নুন, হলুদ, একটু সামান্য লেবু আর একটু সর্ষের তেল দিয়ে 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে। তো যেটা আপনাদেরকে আমি বলছিলাম, এই মাংসের ঝোলের সাথে জিরা রাইসটা খেতে তো অসাধারণ লাগে। জিরা রাইস বানাতে খুব একটা বেশি উপকরণ লাগে যে তা নয়। ঘি তো প্রত্যেকের বাড়িতেই থাকে, আমাদের সকলের বাড়িতেই ঘি বর্তমান। আর সাথে লাগবে একটু আপনার সেই শাহজিরা, যেটাতে একটু গন্ধ হয় আর কি। নর্মাল জিরাগুলো যেটা সেটা নয়, একটু শাহজিরা হলে কোনো কথাই নেই, কারণ সেটাতে গন্ধটা ভালো হয় আর কি। আর সামান্য যদি আপনি লাস্টে একটু ধনেপাতা দিতে পারেন তাহলে তো বাহ, কই বাতই নেই। তো চলুন এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখে নিচ্ছি। আলুটাকে টুক করে ভেজে নিই, বেশি সময় লাগবে না। একদম কম আছে আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি এখানে। তো আজকে খুব একটা কাজ নেই, এই মাংস মাছ রান্না করতে বেশি সময় লাগে না। ওই মশলাটা বানাতেই যতক্ষণ সময়, তার মধ্যে আবার যদি মিক্সিতে বাটেন তাহলে তো কোনো কথাই নেই। আর যারা সিলে বাটেন সেক্ষেত্রে একটু সময় লাগে আর কি। তো আলুটা ভাজতে আমি বসিয়ে দিয়েছি। ওপাশ বানাবো একটু দই স্যালাড রায়তা। তো আজকে জিরা রাইস বানানোর একটাই কারণ, প্রত্যেক সপ্তাহে সেই ওই মাছ মাংস ভাত, সেই একঘেয়েমি হয়ে গেছে জানেন তো। তাই আজকে ভাবলাম একটু জিরা রাইস বানাই। তবে যতবারই আমি জিরা রাইসটা বানিয়ে যাকেই খাইয়েছি, সে ততবার আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছে আর বলেছে আরেকদিন বানিয়ে খাওয়াস। আর সত্যি বলতে আমার তো ভীষণ ভালো লাগে। একদম সিম্পলের মধ্যে সেরকম কোনো উপকরণই লাগে না, তবে খেতেও হয় অসাধারণ ভালো। আপনি যে কোনো পদের সাথে এটা ট্রাই করতে পারেন। আপনি সয়াবিন বলুন, চিকেন বলুন, মটন বলুন বা মাছ, যে কোনো ধরনের পদের সাথে আপনি এই জিরা রাইসটাকে খেতে পারেন, দারুণ ভালো লাগবে। আর এটাকে মিক্স ভেজের সাথে খেলেও ভালো লাগে জানেন। আমি একবার মিক্স ভেজের সাথেও খেয়েছিলাম, বাড়িতে বানিয়েছিলাম, সবাই খুব প্রশংসা করেছিল। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। দাঁড়ান, আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসের মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর ওই নিত্য প্রতিদিনকার মশলা নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দেবো একটা টমেটো। এই যে একটু একটু করে জল দিয়ে ভালোভাবে কষাতে হবে মশলাটা। তবে আমার একজন ফ্যামিলির বৃদ্ধ বয়স্ক মহিলা ছিলেন, যিনি এখন মারা গেছেন। উনি বলতেন যে খাসির মাংস রান্না করাটা হচ্ছে একটা আর্ট, যেটা সবাই পারে না। তো উনি ভীষণ ভালো রান্না করতেন। তো উনি একটা কথা বলে গেছিলেন, যদি তুমি 1000 ধরনের উপকরণ দিয়ে রান্না করো, তবে সেটার কোনো মানে নেই যে সেটা সুস্বাদু হবে। তুমি 10 রকমের উপকরণ দিয়েও তুমি রান্নাটাকে খুব ভালোভাবে করতে পারো। কথাটা যে বলেছিল একদম পারফেক্ট বলেছিল।
মানে এত ভালোভাবে বলেছিল, আমি কথাটা ঠিকভাবে বলতে পারলাম না। একমাত্র ওনার হাতের খাসির মাংস। আর আমাদেরই ফ্যামিলির একজন আছেন, আমার মেজো মাসির বড় মেয়ে আর কি, যার নাম হচ্ছে মানা দিদি। তখন আমি খুব ছোট ছিলাম, যখন স্কুলে পড়তাম, সেই দিদির হাতে খাসির মাংসটা আমার এখনও মুখে লেগে আছে। তো এই দুটো মানুষের হাতে আজ বহু বছর হয়ে গেল দিদির বাড়িতে যাওয়া হয়নি, যে যার সংসার নিয়ে ব্যস্ত আর কি। ওই যেমনটা হয় আর কি, কথা বলতে বলতে মাংসটা কষানো হয়ে গেছে। ওর বাবাকে বললাম একটু প্রেশার কুকারে ওটাকে ট্রান্সফার করে দিতে, কারণ এই ঢাকনাটা আমি বন্ধ করতে পারি না। ওর বাবা খুব ভালো বন্ধ করতে পারে, আমি বন্ধ করলে আবার সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যায়, মাংসগুলো সেদ্ধ হয় না। তো ওর বাবা খুব ভালোভাবে ঢাকনাটা বন্ধ করে দেয়। তো এই যে ওর বাবাকে বললাম আলুগুলো ওপর থেকে দিয়ে দিতে। আপনাদের সাথে কথা বলতে বলতে যেটা বলছিলাম, আমার দিদিরা কলকাতাতে, মাসির মেয়েরা, বেশিরভাগ মাসিরাই আমার কলকাতাতে, 3টে মাসি কলকাতাতে, আর 3টে মাসি ইনক্লুডিং আমার মা। তো আমার মায়েরা হচ্ছে টোটাল 6 বোন আর 3 ভাই, সেকালের মানুষরা যেরকম হতো আর কি। আর আমার দাদু ছিল সেকালের জমিদার। আমার দাদুর নাম ছিল ইন্দুভূষণ মুখার্জি, কলকাতার নামকরা জমিদার ছিলেন। তো ওনাকে সবাই মুকুজ্জে বাবু বলে ডাকতেন। তো বহুকালেই উনি মারা গেছেন, যখন আমি খুব ছোট তখন দাদু দিদা মারা গেছেন। তো আমার দাদুরা জমিদার ছিল। তো জমিদার বাড়িতে যেমনটা হয় আর কি, রান্না বান্না, তো মায়ের হাতের রান্না আর আমার মেজো মাসির হাতের রান্না এই জন্যেই এত ভালো লাগে আমার। আর দুটো মানুষের হাতের মাংস, যেভাবে আমি বললাম আর কি, আমার খাসির মাংস খুব প্রিয়। তার মধ্যে একজন মারা গেছে, আর একটা দিদির বাড়িতে তো যাওয়াই হয় না, যেরকমটা হয় আর কি। তো কথা বলতে বলতে মাংসটা তো হয়ে গেছে, চলুন আমি এবার কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, ঘিটা বাড়িতেই বানানো। তার মধ্যে হাতে একটুখানি জিরাটাকে ডলে দিয়ে জিরাটাকে দিয়ে দিয়েছি ঘিতে, আর ওপর থেকে জলটাতে ছড়িয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে ঝরানো হয়ে গেলে একদম সময় লাগে না জিরা রাইসটা বানাতে, ওই ভাতটা ফোটাতে যতক্ষণ সময় লাগে, দিয়ে ওই ঘি দিয়ে ওপর থেকে একটু জিরা, আর তারপরে রাইসটা দিয়ে এই ধনেপাতা দিয়ে দেবেন। খুব কম সময়ের মধ্যে জিরা রাইসটা হয়, কিন্তু খেতে হয় অসাধারণ। রাইসটা বানানো হয়ে গেছে, এবার আমি রায়তাটা বানিয়ে নেব। তার জন্য একটুখানি শসা, একটু পেঁয়াজ আর একটু গাজর রেখেছিলাম, তবে গাজরটা দেবো না ভাবছিলাম, শুধু শুধু ফেলা যাবে, তাই ভাবলাম গাজরটাও দিয়ে দিই। এই যে দেখুন কি সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। এই যে এর মধ্যে বোলের মধ্যে একটু নিয়ে নিয়েছি আমি দই, তার মধ্যে দিয়েছি একটু নুন, আর জলজিরার প্যাকেটটা, বড় প্যাকেটগুলো রেখে দিয়েছি, ছোটো ছোটো প্যাকেট ছিল, তাই ভাবলাম এগুলোকে আগে শেষ করি। দইটাকে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব চামচ দিয়ে। তারপরে কেটে রেখেছিলাম একটু পেঁয়াজ, একটু শসা, সেগুলো সব মিশিয়ে দেবো। তারপরে ওপর থেকে ঠান্ডা জল মিশিয়ে দেবো। তো মোটামুটি আমার প্রায় আজকে সব রান্নাই শেষ। মাংসটাও প্রথমে হয়ে গিয়েছে, রাইসটাকেও নামিয়ে ফেলেছি, আর এই যে স্যালাডটাও তৈরি করে দিয়েছি, এবার ফ্রিজে রেখে দেবো তৈরি করে। এখন প্রায় মোটামুটি সব কাজই শেষ, শুধুমাত্র ছেলের খিচুড়িটা বানাবো, দিয়ে ছেলেকে স্নান করিয়ে ওর বাবা আর আমি খেতে বসবো। ওর বাবাকে ফোন করেছিলাম, ওর বাবা বললো কাজ শেষ হয়ে গেছে মোটামুটি, ওর বাবা তাড়াতাড়ি চলে আসবে 2টোর মধ্যে। খাওয়া দাওয়া সেরে ঘরে আমি একদম 5 মিনিটেও বসে থাকতে পারলাম না। মানে এত আম হয়, আম হলে, গরমকাল তো এসে গেছে, আম হলে আমি আপনাদেরকে এক একটা আমের সাইজ দেখাবো, না দেখলে ওগুলো বিশ্বাস করা যাবে না। চারটে বাজে এখন, ছেলেকে নিয়ে বেরিয়েছি বাইরে। এই যে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে বদমাশি। ভালো লেগেছে এতই যে সাধারণের তুলনায় একটু বেশি পরিমাণে খেয়ে ফেলেছে ওর বাবা, দিয়ে খেয়ে দিয়ে চিৎপটাং হয়ে ঘুমাচ্ছে ঘরে। তো আমি ভাবলাম যে ছেলেকে নিয়ে একটু বাইরে বেরোই। মোটামুটি 3:30 বাজে, দেখুন পুরো রাস্তাঘাট ফাঁকা, কোনো লোকজন নেই। আর আমার ছেলেও উঠে গেছে ঘুম থেকে, ঘুমানোটা ওর খুব কম যেহেতু, চাচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে ওকে রেডি করে নিয়ে এসেছি একটু বাইরে, ভাবলাম একটু হেঁটে আসি। খুব একটা রোদও নেই, দেখুন এই দিকটা ছায়াই আছে। আর এই ছেলেটা এমন বদমাইশি করেছে কালকে, হাঁটু মাটু ছিলে একাকার পুরো, একেবারে কেমন বদমাইশি করছে দেখুন। রাস্তায় বেরোলে আমার হাত ধরে হাঁটতেই চায় না, সবসময় আগে আগে হাঁটবে, নয় আশেপাশের কোনো লোক দেখলে, আর গাড়ি যদি দিয়ে কেউ যায় তার সাথে গাড়িতে করে চলে যাবে, মানে ওকে যদি কেউ পারে না, কেউ চুরি করে নিয়ে চলে যাবে, জানেন এমন অবস্থা। আমার তো ভয় হয় এই ছেলেটাকে বাইরে একা একা ছাড়তে। স্কুলে যখন পড়তাম তখন স্কুল ফিরতির সময় বন্ধু বান্ধবরা মিলে লোকের বাড়ির কলিং বেল টিপে পালাতাম। ছেলেটাকে দেখুন আমার থেকেও 1 কাঠি বাড়া হয়েছে। ওই পাশে আমাদের যে ঘরের যে পাশের ঘরটা, যে হলুদ রঙের গেটটা দেখতে পাচ্ছেন, ওদের বাড়িতে একটা ছেলে ছিল। তো ওই ছেলেটা ভাইজ্যাগে পড়ে, বাচ্চা ছেলে, বেশি বড় নয়, ওই 10-12 বছর হবে।
তো ও কালকে চলে গেছে, ওর সাথে খেলে আর কি। বেরিয়ে আগে ওর ঘরে দৌড় দিয়েছে, দেখছি কেউ নেই। বেটু, বেটু মাংকি কোথায় দেখেছো তুমি কালকে? মাংকি বেটু দেখবেন কালকে মাংকি দেখেছো, কেমন বলবে? বেটু মাংকি কোথায় দেখেছো কাল? মাম কোথায় দেখেছো মাম? ওখানে গাছে, ওই যে এই গাছটাতে বসছিল মাংকিটা, এই জন্য বলছে মাম মাম। এই যে এই দোকানটার উপরে মানে প্রায় ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি এসে বসে বিকেল হলেই। সেদিনকার আমি একটা ভিডিও করেছি, দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। বাবা বেরিয়ে এসছে বাইরে, দৌড়াচ্ছে এমন হাঁটুটা ছিলে গেল পড়ে গিয়ে। বেটু দেখি তো পায়ে কোথায় লেগেছে। বেটু মা দেখি আসো, জাঙেও লেগেছে, ছিলে গেছে নাকি? বাবার হাত ধরে টানতে টানতে দেখুন কোথায় নিয়ে চলে গেছে। আসলে সারাদিন বাড়িতে একা একা থাকে তো, তাই ও বাইরে বেরোলে এরকম করতে থাকে, খালি সঙ্গী খোঁজে, কার সাথে খেলবে কার সাথে ঘুরবে। এই দেখুন মন্দিরটা আপনাদেরকে তো দেখিয়েছিলাম আগেই, আমি মন্দিরটার সামনে এসে দাঁড়িয়েছি। ওই যে আমাদের বাড়ির রাস্তা ওখানে, ওই যে এই মন্দিরটা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম। এটা এখানে বালাজি পুজো, গণেশ পুজো, মেনলি এটা ভেতরে শিব মন্দির, শিব ঠাকুরের মূর্তি আছে, তবে এখানে আরও অন্যান্য পুজোগুলোও হয়। সামনে দিয়ে দেখাচ্ছি দাঁড়ান, সামনে দিয়ে ভিতরটা, মন্দিরের ভিতরটা এই যে এখানে। এটা পেছন দিকটা মন্দিরের, সামনের দিকটার গেটটা ওই যে ওই পাশে, ওই যে গেটটা ওইদিকে আছে, কুয়া করা আছে ওখানে। হাওয়া দিচ্ছে না। এই দেখুন 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 টিয়া পাখি বসে আছে, এই দেখুন বলছিলাম না আপনাদেরকে, সব সময় আপনি টিয়া পাখি দেখতে পারবেন, সব সময়। সেদিনকার তো ঝাঁকে ঝাঁকে প্রায় ধরুন 20-25টার মতন বসেছিল লাইন দিয়ে, আজকে একটা বসে আছে, দেখছেন? এত ভাল লাগছিল না সেদিনকার দেখতে। এই দেখুন প্রচন্ড টিয়া পাখি এসে বসে, এই চালটার ওপরেই শুধু বসবে ওরা। ও মনে হয় দোকানদারটা মনে হয় চালের ওপরে চাল টাল কিছু দেয় ওদের, এই যে চালার ওপরে মনে হয় চাল টাল কিছু ছড়ে যে খাচ্ছে ও, ডাল টাল কিছু ছড়ে হয়তো। আর এখানে কেউ ধরেও না জানেন, টিয়া পাখিগুলো বসে থাকে আরামে, কেউ ধরে না। চলুন, দিন পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা বেরিয়ে রাত, এখন মোটামুটি 9:30 মতন বাজতে যায়। তুলসী মঞ্চটা রং করছিলাম, কারণ তুলসী মঞ্চটার এই সাইডগুলো কিছু বাকি ছিল কাজগুলো, সেগুলোই বসেছি করতে। মোটামুটি আধ ঘন্টা মতন সময় লাগবে। 10টার সময় খাবার গরম করবো, বাবাকে খেতে দেবো। চলুন, ভাবছি রাত্রেবেলায় আজকে কিছু খাবো না, আর সেই দুপুরে খাবারটা তো ভারী হয়ে গিয়েছে, তাই ভাবছি ভারী কিছু না খেয়ে 1 গ্লাস গরম দুধ টিকে ঘুমিয়ে পড়বো।
চলুন আজকের মতন তাহলে এখানেই দিই, ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশে থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। আজকের মতন তাহলে টাটা।